আসসালামু আলাইকুম। দেশ এবং প্রবাসে যারা আজকে লাইভ দেখছেন সবাইকে স্বাগত জানাই। আরো একটি সেশন, আরো একটি লাইভ ইনসাফ বারাকা হাসপাতাল স্বাস্থ্যকথা আজকের অনুষ্ঠান। আজকে আমার সাথে যুক্ত রয়েছেন বাংলাদেশের একজন খ্যাতিমান চিকিৎসক, স্বনামেই যার পরিচয় ডাক্তার মোহাম্মদ মাশকুরুল আলম মিনার। যিনি কাজ করছেন জেনারেল এন্ডোল্যাপ্রোস্কোপিক সার্জারি বিশেষজ্ঞ সার্জন হিসাবে, এমবিবিএস, বিসিএস স্বাস্থ্য, এফসিপিএস সার্জারি, এফএসিএস আমেরিকা এন্ডোল্যাপ্রোস্কোপিক সার্জারিতে বিশেষ প্রশিক্ষণ প্রাপ্ত এবং কনসালটেন্ট সার্জন হিসাবে ইনসাফ বারাকা হাসপাতাল ও ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালে কর্মরত রয়েছেন। স্যার, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। জি, আসসালামু আলাইকুম। আপনাকেও স্বাগতম। আপনাকে ধন্যবাদ দুলাল ভাই। স্যার, আমরা সাথে আমার সাথে যেসব দর্শক আছেন, যারা এখন দেখছেন বা দেখবেন, সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ। ধৈর্য নিয়ে দেখবেন, আশা করি। আসসালামু আলাইকুম। স্যার, আমরা আজকে যে বিষয়টা আলোচনা করতে চাই, বিষয়টা গল ব্লাডারে পাথর কেন হয়, এর লক্ষণ, ঝুঁকি এবং করণীয়, এই বিষয় নিয়ে আমরা কথা বলবো। আর যারা এই লাইভটা দেখছেন, কে কোন জায়গা থেকে দেখছেন, আপনারা লাইভটা অবশ্যই শেয়ার করে দিবেন নিজস্ব ফেসবুক ওয়ালে। এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদের লেখে জানাতে পারেন। আপনাদের একটা উত্তর যে কোনো মানুষের স্বাস্থ্য সহায়ক হতে পারে। এজন্য আমরা প্রথমেই স্যারের কাছে ছোট ছোট প্রশ্ন করে আমাদের অনুষ্ঠান সাজিয়েছি। আমাদের প্যানেলে যে প্রশ্ন, হাতে যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো করার চেষ্টা করছি। স্যার, গল ব্লাডার বা পিত্তথলি এটা কি, এর পরিচয় কি, এর কাজটা কি, যদি স্যার একটু সংক্ষেপে পরিচয় করিয়ে দেন। আচ্ছা, প্রথম কথা আমি যেটা বলি সেটা হলো যে পিত্তথলির যে পাথর বা পিত্তথলি, পিত্তথলিটা কি, কোথায় থাকে? এটাই তো মোটামুটি সবার প্রশ্ন। আপনারা যদি খেয়াল করেন যে আমরা তো মানুষ, আমরা মানুষ ছাড়া যত জীবজগৎ আছে, যত প্রাণী আছে, সবারই মোটামুটি পিত্তথলি আছে। কমন যেটা আমরা দেখি, একটা মুরগির কলিজা যদি আপনি চিন্তা করেন, আপনি তো মুরগির সবাই বাসায় রান্না করা হয়, মুরগিগুলো সবাই দেখে অভ্যস্ত। দেখবেন মুরগির কলিজা যখন রান্না মানে ধোয়া মোছা হয়, তখন কিন্তু সবাই বলে যে এটা পিত্ত আছে, ফেলে দে এটা। এটা যদি কোনো কারণে ফেটে যায় বা গলে যায়, ওর মধ্যে থেকে কিছু রস বের হয়, যার কারণে আপনার এই পুরো কলিজাটা তিতা হয়ে যায়। হ্যাঁ, তো আমাদেরও এরকম, আমরা যেহেতু সৃষ্টির সেরা জীব, আমাদেরও এরকম লিভার আছে এবং পিত্তথলি আছে। পিত্তথলিটা লিভারের সাথে অ্যাটাচ থাকে, আহ কিন্তু পিত্তথলি আবার কানেক্টেড থাকে পিত্তনালী দ্বারা। বেসিক্যালি বেসিক কথা হলো যে লিভারে পিত্ত রস যেটা তৈরি হয়, তিতা রস, যেটা সবুজ কালারের তিতা রস, যেটা আমরা মাছ, মুরগি, হাঁস মুরগি, গরু ছাগল সবারই যেটা ফেলে দিই, সেটাই পিত্তথলি। এই পিত্তথলিতে যে রসটা থাকে, এই রসটা তৈরি হয় কিন্তু লিভার থেকে। এটা মনে রাখতে হবে, লিভার লিভার থেকে এটা তৈরি হয়। আর পিত্ত নালী পথে, আপনাদেরকে যদি একটু আমি ছবি দেখাতে পারি, একটু দেখেন। এটা হলো আমাদের এটা হলো আমাদের লিভার, উপরের এটা। হ্যাঁ, এটা লিভার। এর নিচে দেখেন, এখানে এখানে অনেক, এখান থেকে যে রসটা তৈরি হয়, ওই রসটা সবুজ নালী আছে, দেখেন, ছোট 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 সবুজ নালী। এই নালী পথে এই রসটা এদিক দিয়ে নেমে নেমে এদিক দিয়ে নেমে এদিক দিয়ে এসে আপনার এটা হলো খাদ্য নালী, খাদ্য নালীতে ঢুকে এখানে রসটা ফোটায় ফোটায় পড়ে। এবং ফোটায় ফোটায় পড়ার কারণে আহ মানে আমাদের চর্বি জাতীয় খাবার, বেসিক্যালি চর্বি জাতীয় খাবার হজমে এটা সহযোগিতা করে। তার মানে কি, তৈরি হলো লিভারে, আর এই লাইন বরাবর এটা এই সবুজ নালীতে আসলে হলো এই এই হলো আহ খাদ্যনালীতে। আর পাশে একটা, যদি আপনি একটা ডাল চিন্তা করেন আর একটা যদি পাতা চিন্তা করেন, তাহলে আপনি এই এই মেইনটা হলো ডাল, আর এর পাশে একটা পাতা। মেইন কানেকশন হলো লিভারের সাথে পিত্তনালীর। দেখেন, পিত্তনালীর। দুলাল ভাই, আমাকে যদি এই ছবিটা একটু দেখান, আমি যেটা দেখাচ্ছি এখন। জি। এইটা আরেকটা, হ্যাঁ, এইটা এইটাতে আহ এটা হলো এইটা হলো পিত্তথলি, যেটা কিনা এই এই পিত্তনালীর সাথে লাগানো থাকে, কানেক্টেড। আর এটা হলো লিভারের নিচে এমনি থাকে। তো আমরা যখন একটা পিত্তরসটা ফ্লো হয়, যখন পিত্তরস তৈরি হয়ে নিচে যায়, ম্যাক্সিমাম রস ডিরেক্টলি খাদ্যনালীতে চলে যায়, আর কিছু পরিমাণ রস এদিক দিয়ে এসে এখানে ঢুকে বসে থাকে।
দীর্ঘ বসে থাকে, প্রতিদিন কিছু খালি হয়, কিছু ঢুকে। এটাতে আপনাকে মনে রাখতে হবে এখানে অনলি 20 থেকে 30 ml পিত্তরস থাকে। আর আমাদের ডেইলি পিত্তরস সিক্রেশন হয় হলো 800 থেকে 1000 ml। এটা একটু মনে রাখবেন সবাই, কারণ এটা ভবিষ্যতে আরো অনেক অ্যান্সারের জন্য এটা এই এই তথ্যটা লাগবে। এই এই পিত্তথলিতে থাকে অনলি 20 থেকে 30 ml, আর আমাদের ডেইলি সিক্রেশন হয় হলো প্রায় 1 লিটার। মানে আমি যদি বলি এরকম একটা বোতলের পানি যেরকম এরকম 2 বোতল আমাদের সিক্রেশন হয়। এখানে একটু বলে রাখি, এই জন্য যদি আমরা কোনো পিত্তথলিকে এটা ফেলে দিই তাতে আমাদের কোনো অসুবিধা হয় না, কারণ আমাদের এই 20 ml যদি না থাকে তাতে কারোই কোনো অসুবিধা হয় না। এই আমাদের পুরোটা এখানে ফ্লো হয়। তো এক ওই যে বলা হয় না যে সাগরের মধ্যে থেকে 1 বালতি পানি তুলে নিলে যেরকম পিত্তরসের মানে পানির কমতি হয় না, ঠিক এইরকম পিত্ত থলি যদি ফেলে দেওয়া হয় তাহলে পিত্তরসের কোনো কমতি হবে না। কারণ আমরা সবসময় পানি খাই, যে 20 ml এখানে চলে যাবে, 20-30 ml ওইটা আবার পানির মাধ্যমে পূরণ হয়ে যাবে, পুরোটা সার্কুলেট হবে। সো এই পিত্ত থলি অলমোস্ট তেমন কোনো কাজ নাই বললেই চলে। এটাই হলো পরিচিতি, যে এটা কানেক্টেড হলো পিত্তনালীর সাথে, আর পিত্তনালীটা কানেক্টেড হলো লিভার থেকে এই খাদ্যনালীর সাথে। এটুকু একটু মনে রাখবেন সবাই, তাহলে আমাদের পরবর্তী কোশ্চেন গুলো অ্যান্সার দিতে সুবিধা হবে। আর দুলাল ভাই একটা কোশ্চেন করেছিলেন আমাকে যে এই পিত্তথলিতে পাথর কেন হয়। পিত্তথলিতে পাথর হওয়ার অনেক কারণ আছে, হাজারো কারণ। মেডিকেল সায়েন্স সবগুলো কারণ এক্সপ্লোর করতে পারেনি, তবে ম্যাক্সিমাম যে কারণগুলো বলা হয় সেটা হলো 1 নম্বর হলো চর্বি। এই আমাদের এটা হলো এই পিত্ত রসটা হলো চর্বি মেটাবলিজমের সাথে, চর্বি হজমের সাথে, সোজা কথা বাংলা যদি বলি আমি, চর্বি মেটাবলিজমের সাথে এটা জড়িত। আমাদের এখান থেকে তো ডেইলি 1 লিটার হয়, এখানে যে 20-25 ml যেটাই থাকুক ওইটাও এখানে আসে, এসে চর্বি হজমের সহযোগিতা করে। কোনো কারণে যদি এটা এটা যদি ঠিক মতো ওই পিত্ত রস যেটা প্রতিদিন যায় আর প্রতিদিন কিছু বের হয়, এটা যদি না হয়, এখানে যদি কিছু পিত্ত রস থেকেই যায় সব সময়, তাহলে তার জন্য তার জন্য এই পাথর হতে পারে। আর কিছু ব্যাপার আছে হরমোনাল ব্যাপার, যেমন মেয়েদের এটা বেশি হয়। মেয়েদের যে হরমোন ইস্ট্রোজেন প্রজেস্ট্রন, এই হরমোন গুলা এইখানকার যে মেটাবলিজম হয়, চর্বি মেটাবলিজমে একটু অল্টার করে, যার কারণে তাদের পাথরটা বেশি হয়। আপনি দেখবেন যে ছেলে মেয়ে সবারই পাথর হয়, কিন্তু যদি আমরা রেশিও করি সেখানে মেয়েদের পাথরটা বেশি হয়, কারণ হরমোনাল ফ্যাক্টর। আর মেয়েদের শরীরে নর্মালি একজন পুরুষের তুলনায় বেশি পরিমাণে চর্বি থাকে, যার কারণে ওদের চর্বি মেটাবলিজমটা বেশি হয়। তো এখানে এই পিত্ত রসের সাথে ওদের সম্পর্ক আছে, ওদের হরমোনের, যার কারণে এদের এটা হয়। আরো কিছু অ্যানাটমিক্যাল কারণে হয়, যেমন কোনো কারণে যদি এখানে যদি চিকন হয় এটা এই এই তাহলে এখান থেকে যে পিত্ত রসটা থাকবে এটা কিন্তু আপনার এই নালীতে আসবে না। এখানে যদি কোনো কারণে কোনো টিউমার হয়, কোনো কারণে কোনো এখানে কোনো বেন্ডিং হয়, কোনো কারণে ন্যারো হয়ে যায়, বারবার ইনফেকশনের কারণে যদি এটা ছোট হয়ে চিকন হয়ে যায়, তখন এই রসটা এখানে দীর্ঘদিন থেকে যায়। দেখবেন অনেকেই আপনার এই পিত্ত থলিতে যে ব্যথা হয়, ইনফেকশন হয়, এটার কারণে কিন্তু তারা চিকিৎসা নেয় না ঠিক মতো। না নেওয়ার কারণে বারবার ইনফেকশন হওয়ার কারণে এই নালীগুলো তাদের চিকন হয়ে যায়। চিকন হয়ে গেলে তখন এই রসগুলো ঠিক মতো যেতে পারে না। তখন দীর্ঘদিন এখানে থাকতে থাকতে এই পিত্ত রসের মধ্যে যে পানির অংশটা ওটা শুকে নেয়, শুষে নিয়ে চলে যায়। তখন বাদ বাকি লবণ এবং যে বাইল, যে বাইল সল্ট বলি আমরা এটাকে, বাইল সল্ট গুলো থেকে যায়। তখন এখানে এটাকে কেন্দ্র করে আস্তে আস্তে এখানে পাথর তৈরি হয়। আরো অনেক কারণ আছে, তো মোটামুটি মোটা দাগে এইটুকু জানলেই সবার চলবে আর কি। জি, পরবর্তী কোশ্চিন। জি স্যার, অনেক সুন্দর করে বোঝাচ্ছিলেন। আপনার এটা আমরা স্ক্রিনেও হয়তো দেখানোর চেষ্টা করতে পারবো, আমরা আলোচনা করব। স্যারকে বলবো একটু আমাদের সেটগত কারণে একটু ক্যামেরার হাইটটা, মানে মাথার উপরের অংশটুকু আমরা একটু আপনাকে একটু মানে বেশি হয়ে গেছেন আর কি। হ্যাঁ হ্যাঁ, এই তো সুন্দর, আমরা একটা ফ্রেম সেটে স্যারকে পেয়েছি। তো স্যার, আমরা পরবর্তী যে প্রশ্নটা করতে চাই সেটা হলো যে গল ব্লাডারে বা পিত্তথলির কাজ আমরা শুনলাম, পাথর কেন হয় সেটা শুনলাম। গল ব্লাডারে বা এই পিত্তথলির কত ধরনের পাথর হতে পারে, যদি স্যার আপনি একটু বলেন, কত ধরনের পাথর হতে পারে? মোটা দাগে যদি বলি, এটাতে সাধারণত 3 ধরনের পাথর হইতে পারে। একটাকে আমরা বলি যে কোলেস্টেরল একটা,
কোলেস্ট্রল স্টোন, যেটাতে ইনফেকশনের কোনো কাজ নাই, যেটা শুধুমাত্র চর্বি মেটাবলিজম অল্টারেশনের কারণে, শুধুমাত্র অনলি চর্বি মেটাবলিজম অল্টারেশনের কারণে এটা হয়। আমরা একটু আগে বলেছি বাইল সল্ট নামে একটা কথা উল্লেখ করেছি। তো বাইল সল্ট, আমরা বলি বাইল সল্টের সুপার স্যাচুরেশন। বাইল সল্ট যে পরিমাণে থাকার কথা সেখানে তার থেকে বেশি পরিমাণে থাকে, এবং ওখানে পানির পরিমাণ কমে যায় এবং চর্বির পরিমাণ বেড়ে যায়, যার কারণে ওখানে এক ধরনের পাথর হয়। সেটাকে বলে, এক নম্বর বলে কোলেস্টেরল স্টোন। এটাকে বলি কোলেস্টেরল স্টোন, যেটা দেখতে হলুদ কালার। হুম, এটা মনে রাখবেন, জি, হলুদ কালার মানে কোলেস্টেরল স্টোন, চর্বিজনিত কারণে। ২ নাম্বার আমি যদি বলি সেটা হলো ইনফেক্টিভ স্টোন বলি আমরা। ওই যে আমি একটু আগে উল্লেখ করলাম, বারবার ইনফেকশনের কারণে মানুষের স্টোন হয়। বারবার ইনফেকশন ঠিকমতো চিকিৎসা না করলে ওটা থেকে যায়। ওখানে কিছু ওই মানে থকথকে পদার্থ, কাদার মতো পদার্থ জড়ো হয়। যার কারণে ওই কাদার মতো পদার্থটা আস্তে, 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 আস্তে স্টোনে পরিণত হয়। এটাকে তখন এটার রং হয় কালো। এটা আপনাকে মাথায়, যদি কখনো আপনি গল ব্লাডার স্টোন দেখার সুযোগ হয়, তাহলে কিন্তু আপনি অবশ্যই খেয়াল করবেন যে এটা কালো অথবা হলুদ। যদি হলুদ হয় তাহলে বুঝবেন যে এটা কোলেস্টেরল স্টোন। আর যদি এটা কালো হয় বুঝবেন যে এটা ইনফেক্টিভ স্টোন। আরেকটা স্টোন আছে, সেটা মিক্সড, কালো এবং হলুদের মাঝামাঝি। এটা কিন্তু মিক্সড। ২ ধরনের এই কাজ করে। ইনফেকশন প্লাস এই চর্বি মেটাবলিজম ২ টা মিলেই কাজ করে। সো মোটা দাগে আমরা বলি ৩ ধরনের পাথর হয়। হলুদ কোলেস্টেরল, ব্লাক হলো আপনার হলো ইনফেকশন, অথবা অনেক সময় হিমোলাইসিস থেকে হয়। হিমোলাইসিস, যাদের রক্ত বারবার ভেঙে যায়, বেশি ভাঙে, যেমন থ্যালাসিমিয়ার পেশেন্ট, এদের রক্ত ভেঙে যায়। এদের রক্ত ভেঙে গিয়ে কি হয়, আয়রন গুলো বের হয়ে আসে। আর মানে এটা একটু জটিল, এটা সাধারণ লোকের জন্য বোঝা একটু কঠিন। মানে নরমালি আমাদের রক্তের যে লোহিত কণিকা, লাল রক্তকণিকা, এটা ভাঙলে, এটা যদি কারো ভেঙে যায়, ভেঙে গেলে এখান থেকে হিমোগ্লোবিন বের হয়ে আসে, আর জন্ডিস ওইদিকে বের হয়। হ্যাঁ, তো মানে বিলিরুবিন বের হয়। তো বিলিরুবিন তো তার জন্ডিস দেখা যায় তার শরীরে, কিন্তু তো আর এই এই মানে আয়রনের এই ইয়েগুলো ডিপোজিট হয় হলো এই গল ব্লাডার, লিভার, এগুলো সবগুলোতে গিয়ে, তখন ওখানে একটা স্টোন হয়। সেটাও দেখতে কালোই লাগে। হ্যাঁ, সো কালো যে শুধু ইনফেকশনের কারণে হবে, তখন কালো তখন একবারে পিওর পিওর ব্ল্যাক বলবো আমরা আর কি। আর যেটা মিক্সড, এটাতে কিন্তু ইনফেকশনের পরিমাণটা বেশি থাকে। সো হলুদ মানে চর্বি মেটাবলিজম প্রবলেম, ব্ল্যাক মানে মানে কালো মানে এটা হিমোলাইসিস, মানে রক্ত যাদের ভেঙে যায় বেসিক্যালি তাদের। আর মিক্সড হলো ইনফেক্টিভ যাদের, বেসিক্যালি তাদের। ইনফেকশন এবং চর্বি মেটাবলিজম দুটার কম্বিনেশন, এই ৩ ধরনের। জি, আমরা স্যার আরেকটা বিষয় একটু জানবো যে এই গল ব্লাডারের পাথরগুলো কাদের মূলত, কারা এর ঝুঁকি বেশি হয়ে থাকে? এই বিষয়টা আপনি যদি আপনি বলেন। যদি এই এই একটু আগে আমি যে কারণগুলো বললাম, এই কারণগুলোর মধ্যে যারা পড়ে আর কি বেসিক্যালি, যেমন ধরেন ১ম যেটা বললাম, মহিলাদের এটা বেশি হয়, মেয়েদের। আচ্ছা, মেয়েদের মধ্যে আবার ব্যাপার আছে। মেয়েদের মধ্যে যারা একটু ফ্যাটি, হ্যাঁ? আমরা তো এটা একটা আ আ ইয়ে মনে রাখতাম 5F, ৫ টা এফ দিয়ে মনে রাখতাম। একটা হলো ফ্যাটি, একটা হলো ফেয়ার। মানে সুন্দর স্কিন যাদের, মানে চামড়া যাদের সাদা, এই স্কিনের লোকজনদের পাথর বেশি হয়। ফ্যাটি বলতে মোটাদের বেশি হয়। তারপরে ফিমেল বলতে, ফিমেল তো বললামই। তারপর হলো আপনার আ আরো ২ টা আছে, এই মুহূর্তে মনে পড়ছে না। মোটামুটি ধরে রাখেন যে এই অ্যা এই ফিমেল, আ ফ্যাটি এবং এই ফেয়ার, এই ৩ টা মনে রাখলেই হবে। তো স্যার আমরা এই এটার জন্য খাদ্যাভ্যাস কতটুকু দায়ী? আমরা যে খাবারগুলো খেয়ে থাকি এই বিষয়ে যদি একটু বিস্তারিত একটু খাদ্যাভ্যাস, খাদ্যাভ্যাসের কথা আসলে বই পুস্তকে কোথাও এরকম লেখা নাই। তবে আমরা পাথর হইলে, পাথর মানে হইলে আমরা চর্বি জাতীয় খাবার একটু কম খাইতে বলি আরকি। আদারওয়াইজ আপনার যে খাওয়ার জন্য যে পাথর বেশি হচ্ছে এরকম কোথাও কিছু লেখা নাই। খাওয়ার সাথে এটার ঐরকম সম্পর্ক নাই। কিন্তু পাথর হয়ে গেলে তখন আমরা এটা আমরা ইয়ে করি আরকি। আপনি যে চর্বি বলছেন জাতীয় স্যার, খাবার স্যার কম। আপনি আপনি বলছেন যে নারীদের একটু ঝুঁকি বেশি। নারীদের কোন নারীদের ঝুঁকি বেশি? তাদের বয়স কত হতে পারে? ৪০, ওই যে 5F বললাম ওর মধ্যে একটা ছিল 40, হুম। একটা হলো ফেয়ার, ফিমেল, 40, ফ্যাটি, ৫ টা। তো বা ৫ পুরুষ ৪ টা তো হয়ে গেল। পুরুষরা কি কম ঝুঁকিতে আছেন? পুরুষদের হয়, পুরুষদের তুলনামূলক কম। পুরুষদের শরীরের চর্বি কম, আর তাদের হরমোনটাও
মানে এই পিত্তথলির পাথরের জন্য ফেভারেবল না অত, কিন্তু তারপরেও হয়। তাহলে স্যার পুরুষদের মধ্যে যারা ফ্যাটি রয়েছে তাদের কি তুলনামূলকভাবে ঝুঁকি একটু বেশি? তুলনামূলকভাবে ঝুঁকি, মানে ফ্যাটি কথাটা থাকলে মোটামুটি এরা এরা পাথর হয় তাদের আর কি। এই আচ্ছা, এখন আমরা একটু আহ, রোগের আলোচনায় আসি যে কারো শরীরে বা পিত্তথলিতে গল ব্লাডারে পাথর হয়েছে। আমি বুঝবো কিভাবে যে আমার পাথর হয়েছে? ওই উপসর্গগুলো কি? আমি কিভাবে লক্ষণগুলো যদি একটু বলেন। এটা আসলে প্রথম প্রথম যেটা রোগী কমপ্লেন করে সেটা হলো তার গ্যাসের সমস্যা। বাংলাদেশের ম্যাক্সিমাম রোগীরাই একটা কথাই বলে, আমার গ্যাসের সমস্যা। হ্যাঁ, বেসিক্যালি তার হলো, নর্মালি দেখা গেছে যে যাদের পিত্তথলিতে পাথর থাকে তাদের ধরেন ৮০ ভাগ লোকের আপনার, আমরা বলি মেডিকেলের ভাষায় বলি ডিসপেপসিয়া, অ্যাসিডিটি, এটা বেশি হয়। আর রোগীর লোকেরা বলে গ্যাস বেশি হয়, তাদের এটা বেশি হয়। তারপরে তারা দীর্ঘদিন গ্যাসের ওষুধ খায়, কমে না, কমে না, এরকম। এট দা এন্ড অফ দা ডে তাদের ডান পাশে কুচকির নিচে ব্যথা হবে। ডান পাশে কুচকির নিচে খুবই ব্যথা হবে হঠাৎ করে। আবার অনেকে সাইলেন্টও থাকতে পারে। তবে যাদের ব্যথা হয় সেটা আমি বলছি যে তাদের ডান পাশে আহ কুচকি বলবো না, ছাকনির নিচে এটা মনে হয়। মানে ডান পাশে ব্রেস্টের নিচে এখানে ব্যথা হবে আপনার। ব্যথা হইলে বমি হবে, জ্বর হবে, অথবা বমি জ্বর না থাকলেও এখানে ব্যথা হবে। সাথে তো অ্যাসিডিটি থাকলোই। তো তাইলে এগুলো হইলে আমরা আমাদের কাছে আসলে আমরা প্রথমে যেটা সন্দেহ করি এটা, এবং আল্ট্রাসাউন্ড করতে দিলেই মোটামুটি আমরা ধরে ফেলি যে তার এটা পিত্তথলিতে পাথর হয়েছে। স্যার এই গল ব্লাডার আর কি কি রোগকে সাথে নিয়ে আসতে পারে গল ব্লাডারের পাথর? গলব্লাডার, মানে আপনি আপনি দুইটা বলেছেন, জ্বর এবং বমি, এই দুইটা বিষয় বলেছেন, যে আমরা আরো কোন? সাধারণত আমরা সাধারণত এটা মানে তার যে গলব্লাডারে পাথর হয়েছে বা গলব্লাডারে ইনফেকশন হয়েছে বা গলব্লাডার রিলেটেড কিছু, অলওয়েজ আমরা এই তিনটাকেই ফলো করি। একটা হলো এই ডান পাশে ব্যথা, তারপরে জ্বর, বমি, আর অনেকের এই উপরে এই কি বলে নাভির উপরের দিকে ছাকনির নিচে তার ব্যথা করবে। এই চারটা হইলেই মোটামুটি আমরা ধরে নিই যে তার তার গলব্লাডারে স্টোন আছে বা গলব্লাডার ইনফেকশন আছে। তো এই গল ব্লাডার পাথর আমরা চিহ্নিত করার জন্য আপনি একটা পরীক্ষার কথা বললেন, বলেছেন আমরা আল্ট্রাসোনোগ্রামের কথা। সাধারণত আমরা সাধারণত হোল অ্যাবডোমেন আল্ট্রাসাউন্ড দিই, পুরো পেটের একটা আল্ট্রাসাউন্ড দিই। মানে এই একটা আল্ট্রাসাউন্ড পরীক্ষায় খুবই কি, একটা পরীক্ষায় একটা কি স্যার? পরীক্ষাতেই হয়ে যায়, একটা পরীক্ষাতেই হয়ে যায়। এটা খুবই একটা হ্যান্ডি, পরীক্ষা। ইজিলি অ্যাভেলেবল, এবং পেশেন্টের কোনো প্রকার ক্ষতি হয় না, রেডিয়েশন জনিত কোনো ক্ষতি হয় না। সো এটা একটা খুবই সেফ, এবং যেখানে সেখানে পাওয়া যায়, খুবই বেস্ট। তো স্যার আমরা এই পরীক্ষাটা যদি আমরা করি, অনেকেই বলেন যে ওষুধের মাধ্যমেও এই পাথর আহ, এর চিকিৎসা করা সম্ভব, বা এটার জন্য অপারেশন কতটা জরুরি, বা ওষুধের মাধ্যমে এটা সম্ভব কিনা, দুইটা বিষয় যদি একটু প্রথম কথা ক্লিয়ার করেন। প্রথম কথা বলি দুলাল ভাই, প্রথম কথা হলো যে আপনার এই পিত্তথলির পাথরের ওয়ান অ্যান্ড অনলি চিকিৎসা হলো পিত্তথলিটা ফেলে দেওয়া। এখন অনেকে অনেক কথা বলতে পারে যে আমরা ওষুধ খাওয়াবো, দেখবো, কিন্তু আসলে দেখা গেছে যে যা বাজার বাজারে যে ট্রেডিশনাল ওষুধগুলো আছে, এই ওষুধে কোনো কাজই হয় না। আর আর পাথরকে প্রিভেন্ট করতে পারে না। আর ২ নম্বর হলো যে এটার কোনো মেডিকেল ট্রিটমেন্ট নাই। সারা দুনিয়াতে গোল্ড স্ট্যান্ডার্ড চিকিৎসা হলো এটাকে ফেলে দেওয়া। অনেকে বলে যে আমার ভাই একটু পিত্তথলিটা কেটে খেলে পাথরটা বের করে দেন। হ্যাঁ, এটা করা যাবে, কিন্তু আপনার পাথর আবার হবে। তো এটা কি আপনি মেনে নিবেন কিনা? তো আবার না, 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 ফালায় দেন। আমরা বলি যে এটা ফেলে দিলে তো আপনার কোনো ক্ষতি নাই। আপনি তো মাত্র ২০ এমএল থাকে এখানে। এটুকু চলে গেলে কিচ্ছু হবে না। তাও ১ দিনের জন্য ২০ এমএল থাকবে না। পরের দিন আবার ওই ২০ এমএল কিন্তু মেকআপ হয়ে যাবে। তার যে পানি খাবে, এই করবে, সেই করবে, তার ২০ এমএল মেকআপ হয়ে। সো তার কোনো আসলে প্রবলেম নাই। সব খাইতে পারবে সে, সব ধরনের খাবার। তো কেন রাখবে? সে বারবার শুধু এই অপারেশনই করবে সারা জীবন? এইজন্য আমরা বলি যে ওয়ান অ্যান্ড অনলি সারা দুনিয়াতে গোল্ড স্ট্যান্ডার্ড চিকিৎসা হলো এটাকে ফেলে দেওয়া। তো আমরা পিত্তথলির অপারেশনটা কিভাবে কি করতে পারি? আমরা জানি অপারেশন মানেই কাটাছেঁড়া, বা এটার মানে কত ধরনের অপারেশন রয়েছে, খুব খুব ঝুঁকি কিনা, মানুষ ভয় পায়।
বিষয়টা আপনি যদি একটু clear এখন পিত্তথলির অপারেশন তো আহ, আগে আগের দিনের স্যারেরা আমাদের স্যারেরা আহ, করতো, কেটে করতো। বেসিক্যালি এখন তো সারা দুনিয়াতে এই সিস্টেমটা উঠে গেছে বললেই চলে। খুবই বড় ধরনের জটিলতা না হইলে কেটে আর কেউ করে না। এখন গোল্ড স্ট্যান্ডার্ড চিকিৎসাই হলো ল্যাপারোস্কোপিক করা। ল্যাপারোস্কোপিক বলতে ফুটা করে যেটা আমরা করি কম্পিউটার দিয়ে, এবং এখানে 4টা ফুটা করা হয়। এটা আমরা করে আমরা যেটা করি এই যে, আবার একটু দেখায় ছবিটা। আমরা যেটা করি এখানে আপনার, আমরা যেটা করি এই পিত্তথলি, এটা হলো পিত্তনালী। এটার মাঝখানে যে এই যে বোটাটার মতো দেখতে পাচ্ছেন, এখানে আমরা বেঁধে এই পিত্তথলিটা কেটে ফেলে দিই। তাদের রোগীর কোনো অসুবিধা না, কারণ মেইন মেইন নালী তো এটা, কানেকশন তো এটা। এটা ফেলে দিলে কিছু, আমরা এখানে কেটে এটা ফেলে দিই। এটাই, এটা ল্যাপারোস্কোপি সাহায্য করা হয়। এটা খুবই ভালো আউটকাম। বাইরের দেশে এটা সকালে করে বিকেলে ছুটি দিয়ে দেয়। বাইরের দেশে ডে কেস সার্জারি বলে। আমরা তো আমাদের দেশে বিভিন্ন কারণে ছাড়তে পারি না, কোনো সমস্যা হলে রাস্তাঘাটে, তখন আবার আরেক ঝামেলা। আমরা এই জন্য রাতে নাইট স্টে করাই আর কি। একদিন ভর্তি রেখে পরের দিন আমরা ছুটি দিয়ে দিই। তো স্যার এটা যদি আমরা ল্যাপ্রোস্কোপিক যদি মাধ্যমে করি, এটার কি কি সুবিধাগুলো রয়েছে আপনি তো বলছিলেন, একটু ল্যাপ্রোস্কোপি সম্পর্কে একটু বলেন স্যার। ল্যাপারোস্কোপির তো সুবিধা অনেক। আমরা তো এখন যেখানেই সুযোগ পাই সেখানেই একটা ক্যামেরা ঢুকাইয়ে অপারেশন করার চেষ্টা করি। আমরা ইয়াং জেনারেশনের লোকজন কিন্তু আরো, মানে সিনিয়রদের থেকেও আমরা চেষ্টা করি যে আরো নতুন নতুন কোথায় এই যন্ত্র দিয়ে অপারেশন করা যায়, মানুষের যেন কষ্ট কম হয়। ল্যাপারোস্কোপির অপারেশনের মেইন সুবিধা হলো এখানে কোনো কাটা ছেঁড়া নাই, 1 নাম্বার। মানে আপনি যখন একটা জায়গায় কাটবেন, কেটে আবার সেগুলো জোড়া দিয়ে 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 আসতে হয়, তাহলে আপনার তো ওই টিস্যু গুলো, মানে শরীরের ওই জায়গাগুলো তখন একটা নির্দিষ্ট মানে আমরা কি ফাইব্রোসিস হয়, শক্ত হয়ে যায়, বা নর্মাল যে অ্যানাটমি সেটা থাকে না। কিন্তু এই ল্যাপারোস্কোপির অপারেশনের সুবিধা হলো যে এটা মানে খুবই খুবই মানে পেশেন্ট ফ্রেন্ডলি। এটা হলো আপনার দাগ একদমই থাকে না। আমরা যে কাটাকাটির কোনো কাহিনী নাই। এখানে যেটুকু দাগ থাকে এটাও কিছুদিন পর চলে যায়। আর সবচেয়ে বড় সুবিধা হলো হসপিটালে স্টে করতে হয় না। রোগীকে ওই ওই দিনই চলে যেতে পারে বা খুব হলে পরের দিন। আর কাটাকাটি করলে তো সেটার আবার ইনফেকশনের ভয় থাকে। ওই যে কাটাকাটি হলে এটা খুলে যাওয়ার ভয় থাকে। তারপরে হলো আপনার 3 মাস তাকে ভারী কাজ করা যাবে না। এগুলো অনেক কাহিনী। তো আর ল্যাপারোস্কোপিতে এগুলো নাই। ল্যাপারোস্কোপিতে সে 2-4 দিন পরেই সবই করতে পারে। এগুলো মানে মানে খুবই একটু যুগের সাথে এই জিনিসগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। হ্যাঁ, সারা দুনিয়ার সাথে আমরাও চেঞ্জ হচ্ছি, এই আর কি। স্যার পিত্তথলির সাথে সাথে পিত্ত নালীতেও পাথর হয়, তো এটা হ্যাঁ, এটা কিভাবে? এটা কোশ্চেনটা যদি আপনার এভাবে করতেন তাহলে ভালো হতো। স্যার, আমরা পিত্তথলিতে পাথর হইলো, আমি অপারেশন করলাম না, তাহলে এখন কি হতে পারে? হ্যাঁ, তাহলে এই কোশ্চেনটা যদি এভাবে হয় তাহলে একটু শর্ট বোঝার জন্য সুবিধা হয়। অনেকেই আছে, অনেক গ্রামের লোকজন আছে, তেরা লোক, এরা বলে আরে আমি অপারেশন করবো না। আমরা তো বলি ভাই আপনি অপারেশন করেন না, কিন্তু আপনাকে শোনেন কি হতে পারে। অপারেশন যদি কেউ না করে তাহলে কয়েকটা ঘটনা ঘটতে পারে। একটা হলো যে তার পাথরটা ওরকম সাইলেন্ট থেকে যাবে। হয়তো পিত্তথলিতে পাথর ধরা পড়লো, সে বললো আমি অপারেশন করবো না, সাইলেন্ট থাকবে। তার মধ্যে অনেকের দেখা যায় যেসব পাথর সাইলেন্ট থাকে, তাদের ওই পাথরের কারণে, পাথরটা পিত্তথলির দেয়ালে ঘষা দেওয়ার কারণে আলটিমেটলি একসময় ক্যান্সারে পরিণত হয়, যেটা আমরা আপনাদের এই এই ইনসাফে বসে অনেক পাই আমরা। আচ্ছা, 2 নাম্বার হলো পিত্তথলির পাথরটা, এটা একটু আমি আপনাদের দেখাই, এই ছবিটা দেখেন। এই ছবিটা একটু দেখেন। এই ছবিটা হলো যে এটা পিত্তথলি। এই পিত্তথলির পাথর যখন যখন আপনি ফেলবেন না, তখন এই পিত্তথলির পাথরটা দেয়ালে ঘষা দিতে 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 চেঞ্জ হবে, চেঞ্জ হয়ে গিয়ে এটা ক্যান্সারে পরিণত হবে। আর যেহেতু এই পিত্তথলিটা লিভারের সাথে লাগানো থাকে, সো এখানে পিত্তথলিতে ক্যান্সার হওয়া মানে লিভারের ভিতরে ক্যান্সারটা ঢুকে যাবে। ঢুকে গেলে ধরেন পিত্তথলি বা পিত্তথলি রিলেটেড, লিভার রিলেটেড যত ক্যান্সার আছে, সবচেয়ে খারাপ ধরনের এটা। এটা আসলে ভালো কোনো চিকিৎসা নাই। হ্যাঁ, একবার ছড়াই গেলে ধরেন মোটামুটি নিশ্চিত যে আপনার এটা আর বেশি দিন টিকবে না রোগী। এই জন্য এই রিস্ক নেওয়া যাবে না। 2 নাম্বার হলো দেখেন এখানে ছবিতে দেখাচ্ছে পাথর এখান দিক দিয়ে বের হয়ে এদিক দিয়ে পিত্ত নালীতে ওই যে নালী দেখাইছিলাম আপনাদেরকে, ওই নালীতে চলে আসছে। তাহলে পিত্তথলির পাথর যদি এই গলায় আটকে যায়, তাহলে এটা প্রচন্ড ব্যথা হয়।
এত ব্যথা যে রোগী উঠতে পারে না, নড়তে পারে না, তখন দৌড়ে আমাদের কাছে চলে আসে। আমরা তখন আল্ট্রাসাউন্ড করে দেখি যে এটা ফুলে গেছে এটা। এখানে যেহেতু আটকে যায়, তখন এখানে ইনফেকশন হয়ে ফুলে অনেক সময় পচেও যায় গলব্লাডার। এমনও আমরা পাইছি যে গলব্লাডার পচে এটা ফেটে এই পাথরগুলো নিজে পেটের মধ্যে পড়ে গেছে। তখন আপনার নরমাল যে খরচ তার ডাবল ৩ গুণ খরচ হয়ে যায় এগুলোর কারণে। আর রোগীর যে জীবনের ঝুঁকি সেটা তো থাকলোই। তারপরে এখানে যদি পাথরটা না আটকে তাহলে পাথর এখানে আসে। এখানে আটকাইতে পারে। এখানে আটকাইলে তখন কিন্তু আপনার পিত্তনালীতে চলে আসলো। তখন আপনি পিত্তনালীতে আসলে কিন্তু আপনি এই তখন শুধু এটা যদি ফেলে দেন, তাহলে কিন্তু আপনার কোনো লাভ নাই। তাহলে আপনি এটাও ফেলতে হবে, এই পাথরটা বের করে ফেলতে হবে। এখানে তো পিত্তথলি ফেলে দিতে পারবেন। কিন্তু নালী তো ফেলতে পারবেন না। নালীর কানেকশন তো লিভারের সাথে। তখন এখানে আরেকটা বড় অপারেশন করতে হয়। তখন আপনার অপারেশনের খরচ ৪-৫ গুণ বেড়ে যায়। আর তখন মেক্সিমাম সময় কেটে করতে হয়। অনেক ব্যাপার আছে। কেটে করতে হয়। তারপরে আবার হসপিটালে থাকতে হয় দীর্ঘদিন। তারপর পাইপ দিয়ে রাখতে হয়। অনেকগুলো ব্যাপার আছে। তখন রোগীর কষ্ট এগুলো বেড়ে যায়। তাইলে আপনার একটা পাথর যেটা আপনি খুব অল্প খরচে রিমুভ করলে আপনি এখান থেকে খুব ইজিলি বেঁচে যেতেন, সেটাকে আপনি কত বড় জটিলতার মধ্যে নিয়ে গেলেন। আচ্ছা এখানে আর আটকায় যদি এখানে আটকায়, তখন কি হতে পারে? এখানে আটকায় যদি এখানে আটকায়, তখন এই ছবিটা দেখেন আবার। এই পাথরটা এখান দিয়ে বের হয়ে এখানে এসে এখানে আটকালো। এখানে যদি আটকায় তাহলে এই যে একটা নালী আছে এখানে, প্যানক্রিয়াসের নালী। এই নালীটাও নষ্ট হয়ে যায়। এই নালীটাও নষ্ট হয়, লিভারও নষ্ট হয়। তখন কিন্তু আপনার এই প্যানক্রিয়াসের যে নষ্ট হয় এটা কিন্তু পার্মানেন্ট। এটা আর কখনোই রিভার্স হয় না। এটা যা হবে ধরেন 20% ও যদি নষ্ট হয়, তাহলে তার এটা পার্মানেন্ট। মনে রাখতে হবে যে এটাকে বলে প্যানক্রিয়াস। প্যানক্রিয়াটাইটিস হয়। এবং এটার যে সমস্যা, এটা যদি প্যানক্রিয়াটাইটিস হয়, তাহলে দীর্ঘদিন যদি এটা চলতে থাকে, তাহলে এই প্যানক্রিয়াটাইটিস এর কারণে বহুত রোগীর সারা জীবনের জন্য তার এই ব্যথাটা থাকে। যতই আপনি অপারেশন করেন, তখন আর লাভ হয় না। এই ব্যথাটা সারা জীবনের জন্য থাকে। খাইতে পারে না, স্বাস্থ্য শুকায়ে একবারে কাঠ হয়ে যায়, অনেক কিছু হয়। তাইলে আপনার এখানে যদি পাথর আসে, সেটা রোগীর জন্য খুবই খারাপ। এটা মাথায় রাখতে হবে। তাহলে কি হয়? একটা হলো এখানে যদি ঠিকমতো অপারেশন না করেন, তাহলে একটা হলো এখানে দীর্ঘদিন সাইলেন্ট থাকতে, থাকতে ক্যান্সার হয়ে লিভারে ছড়ায় যেতে পারে এটা। লিভারে যদি লাগাই থাকে। ২ নম্বর হলে গলায় আটকে যেতে পারে। যার কারণে পিত্তথলি ফুলে, পচে, গলে যেতে পারে। ৩ নাম্বার হলো যে নালীতে চলে আসতে পারে। নালীতে চলে আসলে আপনার নালী, লিভার, পিত্তথলি সব নষ্ট হবে। আর যদি একবার মাথায় চলে আসে, তাহলে প্যানক্রিয়াস সহ নষ্ট হবে। এই প্যানক্রিয়াস নষ্ট হলে কিন্তু আপনার জীবন মানে খুবই মানে খারাপ হয়ে যাবে। এটা সারা জীবন এই ব্যথা থাকে। সো এটা আমরা পরামর্শ দিই অলওয়েজ যে এটা দ্রুত অপারেশন করাই বেটার আরকি সবার জন্য। জি। জি স্যার, আমরা একদম শেষের দিকে যদি গর্ভাবস্থায় নারীদের যদি পিত্তথলিতে পাথর হয়, তাদের জন্য আপনার কি পরামর্শ বা তাদের কি করতে হবে? আমার একটা পেশেন্ট ছিল, গতকাল ছুটি দিয়েছি। সেটা হলো যে তার কত উইক প্রেগন্যান্সি, এটা আগে দেখতে হবে। প্রেগন্যান্সি যদি ২৪ সপ্তাহের আগে হয়, নরমালি আমরা এগুলো করতে চাই না। ১ম কথা। আমরা চেষ্টা করি তাকে বিভিন্ন ধরনের ওষুধপত্র দিয়ে, দামি অ্যান্টিবায়োটিক দিয়ে বিভিন্নভাবে তাকে ব্যথাটা এবং ইনফেকশনের যে এটাকে কমায় রাখা। যেমন আমার যে রোগীটা ভর্তি ছিল, গতকাল ছুটি দিয়েছি। এই রোগীটা তার পাথরটা সে জানতো, কিন্তু সে অপারেশন করেনি। এখন সে ১৮ সপ্তাহ প্রেগন্যান্ট। ১৮ সপ্তাহ প্রেগন্যান্ট, এখন তাকে না পারতেছি আমরা অপারেশন করতে। আর তার আবার জন্ডিস হয়েছে। যখনই জন্ডিস হয়েছে, তখন আমি ধরে নিয়েছি তার পিত্তনালীতেও পাথরটা চলে গেছে। তখন আমি আপনাদের এখানেই ছিল। পরশুদিন ছুটি দিয়েছি, কালকে। তো ওকে আমি যখন বিলিরুবিন দিলাম, তখন বিলিরুবিন বেড়ে গেছে, জন্ডিস। তখন আমি এমআরসিপি করালাম। এমআরসিপি প্রেগন্যান্সি অবস্থায় করা যায়। কিন্তু সিটি স্ক্যান করা যায় না, এটা মনে রাখবেন। এমআরসিপি করা যায়। এমআরসিপি করায় দেখা গেল তার পিত্তনালীতে পাথর। যে রোগীর পিত্তথলি অপারেশন করতে পারছি না, সে রোগীর পিত্তনালী কিভাবে অপারেশন করবো এবার বলেন আপনি? এবার তো রোগীও ঝামেলায়, আমরাও ঝামেলায়। পরে আমরা ডিসিশন নিলাম যে তাকে আমরা ইআরসিপি নামে একটা পদ্ধতি আছে। ইআরসিপি পদ্ধতিটা হলো এরকম যে এই জায়গাতে টার্মিনাল পার্টে যদি একটা স্টোন থাকে, সাধারণত ওটা ভালো মতো করা যায়। এদিক দিয়ে এদিক দিয়ে আপনার ওই যে এন্ডোস্কোপির মতো নল ঢুকায়ে এখানে গিয়ে এখানে কেটে একটা পাথর বের করে দেয়। তাহলে এটা আমার অনেক ক্লিয়ার হয়। কিন্তু অনেকগুলো পাথর যদি থাকে, তখন আর এটা সম্ভব হয় না। তো ওনার লাকিলি এখানে একটা পাথর আটকায় ছিল।
আমরা ইআরসিপি করে পাথরটা বের করে দিয়েছি, তাহলে এটা লাইনটা ক্লিয়ার হয়ে গেল, ওনার জন্ডিস এখন কমে যাবে। আর পিত্তথলি যেটা, এটা আমরা আসলে করতে পারবো না 24 সপ্তাহ 25 সপ্তাহ আগে তো নয়। আমরা চেষ্টা করব এটা ওনার ডেলিভারির পরে করা। যদি কোনো কারণে তার জীবনের জন্য হ্যাম্পার হয়, পচে যায়, গলে যায়, তাইলে তো করতে হবে, কিন্তু রোগীকে কাউন্সিলিং করে নিতে হবে যে আপনার কিন্তু এরকম বাচ্চা নষ্ট হয়ে যেতে পারে। হবেই তা না, কিন্তু এই অ্যানাস্থেটিক ড্রাগ বা অ্যানাস্থেসিয়ার কারণে তার এটা হতে পারে। রোগীর কাউন্সিলিংটা রোগীর সাথে ইম্পর্টেন্ট, রোগীর পারমিশন, উনি যা বলবে তাই। জি স্যার, আমরা অনেক সুন্দর সুন্দর কথা শুনছিলাম গল ব্লাডার পাথর নিয়ে, পিত্তথলির পাথর নিয়ে। যারা পিত্তথলির পাথর রয়েছে বা যাদের রোগী হয়েছেন, যারা এই পাথর অপসারণ করেছেন, অপারেশন করেছেন, তাদের কি আবার পাথর হওয়ার সম্ভাবনা রয়েছে? যদি আপনি একটু বলেছেন বিষয়টা, যদি একটু কেন হতে পারে ক্লিয়ার করেন। আবার কোশ্চেনটা বুঝিনি, আবার বলেন। মানে একবার যাদের অপারেশন করা হয়েছে তাদের কি আবার পাথর হতে পারে? কেন হতে পারে? সেটা দেখেন, আমরা তো পিত্তথলি ফেলেই দিলাম। হ্যাঁ। এই পিত্তথলি যদি আমরা ফেলে দিই, তাহলে কি আর পিত্তথলি থাকলো এখানে? নাই। থাকলো না। সো তাদের আর পিত্তথলিতে পাথর হওয়ার কোনো সুযোগ নাই। তাহলে কোথায় হতে পারে পাথর? পিত্ত নালীতে হতে পারে, এই পিত্ত নালীতে। পিত্ত নালীতে যদি পাথর হয়, পিত্ত নালী তো আর আপনি ফেলে দিতে পারবেন না, পিত্ত নালী ফেলে দেওয়া যায় না। সো আপনার এটা তখন অপারেশন করে শুধু পাথরটা বের করতে হয়। তো পাথরটা বের করলে তাইলে তো আবার হতে পারে, তার জিনিসটা যদি থেকে গেল। যেমন কিডনির পাথর কি হয়? একবার অপারেশন করলে যে সারা জীবনের জন্য ভালো হবে তা কিন্তু না, তাই কিন্তু আবার হতে পারে। মানে যে কারণে তার পাথরটা হয়েছে সেই কারণটা তো আপনি কারেক্ট করতে পারবেন না সব সময়, তাহলে তার আবার পাথরটা হবে। 2-4 বছর পর 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 শুধু পাথর হবে। কিন্তু এখানে পিত্তথলি থাকে না বলে পিত্তথলি তার হবে না, পিত্ত নালীতে হতে পারে। তো আমরা এই জন্য এখানে আবার পিত্তনালীতে পাথর হইলে আমরা তখন দেখি যে তার একটা কোন পার্মানেন্ট সলিউশন করে দেওয়া যায় কিনা। যদি পাথর পিত্তনালীতে হয়, যদি আমরা দেখি যে এটা বাইপাস করে, এই জায়গাটা বাইপাস করে দিলে, নাড়ি ভুঁড়ির সাথে বাইপাস করে দিলে তার পাথর হওয়ার সম্ভাবনা নাই বললেই চলে, তখন আমরা সেটা করে দিই। আর যদি দেখি যে সে রোগীর আর্থিক সক্ষমতা কম বা রোগীর চায় না যে বাইপাস করতে, তাহলে আমরা সেটা করি না। নরমালি আপনি মনে রাখবেন, পিত্তনালীর পাথর প্রথমবারেই আমরা কখনো বাইপাস করি না। যখন দেখি সেকেন্ড টাইম আবার হয়েছে, তখন আমরা বুঝে যাই যে এটা বারবার হবে। তখন আমরা রোগীকে পার্মানেন্ট একটা প্রসিডিউরের কথা বলি, যেটাকে আমরা বলি বাইপাস। নাড়ি ভুঁড়ি এখানে আমরা কেটে এই পাথরটা এই নালীটাকে বাইপাস করে দিই। তখন হয় কি, এই পিত্ত রসটা সুন্দর করে এখানে ডিরেক্ট চলে যায়, যার কারণে আর তার পাথর হয় না। এখানে পাথর হওয়ার কারণ হলো পিত্ত রসটা এখানে স্ট্যাগন্যান্ট থাকে, মানে এখানে জমা থাকতে, মানে এখান থেকে খুব একটা ফ্লো হয় না, ক্লিয়ার হয় না। ক্লিয়ার না হওয়ার কারণে পাথরটা হয়। যখন আপনি বাইপাস করে দেবেন তখন ক্লিয়ার হবে, আর পাথর হবে না। তো এগুলা মানে অনেক ব্যাপার আছে, রোগীর সক্ষমতার উপর নির্ভর করে, রোগী কি চায় তার উপর নির্ভর করে। নরমালি একবার পাথর বের করে দিলে যে তার পাথর হবে ব্যাপারটা এরকম না, হয় না সাধারণত, কিন্তু আবার হতে পারে। রোগীকে আমরা বলে নিই যে আপনি কিন্তু একবার করছেন, আরেকবার হওয়ার সম্ভাবনা আছে। তখন রোগী যেটা ডিসিশন নেয়, আমরা কোনো রোগীর ডিসিশন দেই না। হ্যাঁ, তারা যেটা ডিসিশন নিবে। জি স্যার, আমরা পিত্তথলি পাথরের অনুষ্ঠান একদম শেষের দিকে এসেছে। আমাদের অনলাইনে লাইভ দেখছেন এবং শুভেচ্ছা জানিয়েছেন ডিএম রফিকুল ইসলাম, প্রশ্ন করেছেন হিরো মিয়া। আমাদের নিয়মিত লাইভে প্রশ্ন করেন এবং নিয়মিত লাইভ দেখেন। স্যার, গল ব্লাডারে পাথর হলে কি কি জটিলতা হতে পারে, কখন অপারেশন করা জরুরি? যদি আপনার উত্তর দিয়েছেন, তারপরে যদি এক লাইনে একটু বলতে চান একটু শেষের দিকে আমরা স্যার। না, এই তো বললাম যে অপারেশন না করলে প্রথম যেটা হবে, পিত্তথলির পাথর পিত্ত নালীতে চলে যেতে পারে, পিত্তথলির গলায় গিয়ে পিত্তথলি ফুলে ফেপে পচে গলে ফেটে যেতে পারে। আর যদি কিছুই না হয় তাও ক্যান্সার হওয়ার সম্ভাবনা আছে। আর যদি আমি কখন অপারেশন করা জরুরি, যখন ডাক্তারের কাছে আসে, আমরা বলি অ্যাজ আর্লি অ্যাজ পসিবল, যত তাড়াতাড়ি সম্ভব। স্যার, আমাদের সালবির রহমান শুভেচ্ছা জানিয়েছে আমাদের অনুষ্ঠান শেষের দিকে। গল ব্লাডারের এই পিত্তথলির পাথর বাংলাদেশে আমরা এর জন্য কি বিদেশে যাওয়ার প্রয়োজন রয়েছে, নাকি বাংলাদেশে সকল চিকিৎসা সম্ভব, সফল চিকিৎসা? পিত্তথলি রিলেটেড যা আছে সবকিছুর জন্য বাংলাদেশে এখন, মানে আমি বলবো ওয়েল ইকুইপড অনেক হসপিটাল আছে,
শুধু অনেক না, হাজার হাজার হসপিটাল আছে। পিত্তথলি, পিত্তনালী রিলেটেড যা যা আছে সব বাংলাদেশে খুবই খুবই কম খরচে এবং খুবই মানে কনফিডেন্টলি অপারেশন গুলো হয় এবং রোগীর জটিলতা মানে মোটামুটি নাই বললেই চলে এখন ঢাকা শহরে আর কি। ঢাকা শহরের বাইরে কি হয়, হয়তো একটু একটু হয়তো দুর্বল হইতে পারে, কিন্তু তারপরেও বাংলাদেশে এর সুচিকিৎসা, আমি বলবো সুচিকিৎসা হয়। তবে হ্যাঁ, লিভার ট্রান্সপ্লান্টের কথা যদি বলেন, সেটাও আলাদা ফ্যাক্টর, সেটা হয়তো দেশের বাইরে ভালো হয়, আমাদের দেশে এখনো ওইভাবে শুরু হয়নি। আদারওয়াইজ লিভার এবং তার রিলেটেড যত রোগ আছে ম্যাক্সিমাম বাংলাদেশে সর্বোচ্চ চিকিৎসা হয় খুব কম খরচে, হয়রানি ছাড়া। ডাক্তার চয়েস করা শিখতে হবে, ডাক্তার কাছে যাওয়া যাবে না। যারা যে কাজ করে তাদের কাছে গেলে আমি মনে করি তারা উপকৃত হবে আর কি। স্যার, আমরা এই অপারেশনটার পিত্তথলি পাথর অপারেশন করতে কি ধরনের খরচ হতে পারে যদি একটু বলতেন। এটা তো আসলে ভ্যারি করে, যেমন গ্রামে যদি যান আপনি 20-25 হাজার টাকা হয়, সব করে দেয়। কিন্তু ওই যে বললাম ওখানে ঝুঁকি আছে, ঝামেলা আছে, তারা তো ঠিক মতো পেশেন্ট ওইভাবে হ্যান্ডেল করতে পারে না। তখন দেখা যায় যে জটিলতা হয়, আমাদের কাছে এসে লাখ লাখ টাকা খরচ করে চলে যায়। তো সেটা না, আমি বলবো যে যেখানেই করুন মোটামুটি গ্রামে 20-25, ঢাকা শহরে যদি ছোট ক্লিনিকে যায় ধরেন তাও 30-35-40। আমাদের এদিকে এ মানের হসপিটালে আসলে ধরেন তাও 50-60 তো যাই। স্যার, আমরা আজকে অনুষ্ঠান করছি ইনসাফ বারাকা হাসপাতালে। ইনসাফ বারাকা হাসপাতাল স্বাস্থ্য কথা। ইনসাফ বারাকা হাসপাতালে গলব্লাডার স্টোন অপারেশনের জন্য কি কি আয়োজন রয়েছে যদি আপনি একটু বলেছেন। ইনসাফ বারাকা হসপিটালে তো এখানে আমি বলবো যে যদি ডাক্তার থেকে শুরু করে আমি অপারেশন থিয়েটার স্টাফ সবার কথা বলি, আমি বলবো যে এটা বাংলাদেশের মধ্যে মনে হয় সবচেয়ে সবচেয়ে বেশি মানে গল ব্লাডার অপারেশন এখানে হয় মনে হয় আমার কাছে। কারণ এটা একটা মানে গল ব্লাডারের মোটামুটি মানে প্রচার হয়ে গেছে যে গল ব্লাডার মানে ইনসাফ বারাকা যেতে হবে, ব্যাপারটা এরকম। এখানে মতিয়ার রহমান স্যার আছে, সালেহিন স্যার আছে, আমরা আছি, সবাই আছি। তো দেখা যায় যে ম্যাক্সিমাম লোক মানে আমার মনে হয় ঢাকা শহরে সবচেয়ে বেশি গল ব্লাডার এই একটা হসপিটালে হয়, সবাই করে। আর এখানে যদি অপারেশন থিয়েটারের কথা বলি, এখানে খুবই ওয়েল ইকুইপড সব যন্ত্রপাতি আছে, ক্যামেরা সিস্টেম, তারপর হলো যন্ত্রপাতি সবকিছু অত্যাধুনিক। আর কিছু ভালো মানুষ আছে, তার মধ্যে আপনি একটা সহ, এখানকার আরো অনেক লোকজন আছে, ভালো মানুষ আছে সবাই এখানে। একটাই খালি প্রবলেম এখন দেখা যাচ্ছে, সেটা হলো বেড নিয়ে। প্রাইভেট একটা হসপিটালের পেশেন্ট আসলে তারা কিন্তু চায় যে একটা ভালো বেড দরকার, একটা ভালো বেড তারা চায়, এটা দাবি করে। কিন্তু আমরা তো দেখা যায় যে আমরা দিতে পারি না এটা। আমরা না, আপনারা দিতে পারেন না বিভিন্ন লিমিটেশনের কারণে। তো আমি কর্তৃপক্ষকে একটু বলতে চাই যে আপনারা এই সমস্যাটা সমাধান করতে পারেন আর কি দ্রুত। কারণ অনেক পেশেন্ট এসে ফিরে যায়, অনেকে রাগারাগি করে চলে যায় এর বেডের জন্য, আমাদের সাথে রাগারাগি করে। আমি বলবো যে এটা দ্রুত সমাধান হয়ে যাবে। আপনারা আসেন, আমরা আছি আপনাদের জন্য। আমরা যথাসাধ্য চেষ্টা করব খরচ কমায় যতখানি স্ট্যান্ডার্ড রেখে যতখানি আপনাদের সার্ভিস দেয়া যায়। আসলে বেশি কম খরচে আবার ভালো সার্ভিস হয় না, এটা মাথায় রাখতে হবে। সো আমরা একটা রিজনেবল প্রাইস এর মধ্যে থেকে যতটুকু করা যায় আমরা করে দিব। এবং আমরা চাই যে ইনসাফ বারাকা দিনে দিনে উন্নতি করুক এবং এই পিত্তথলির পিত্তনালী এই অপারেশনের পায়োনিয়ার হয়ে উঠুক, আমরা এই দোয়া করি। জি স্যার, আপনাকে ধন্যবাদ। আর এই লাইভের মাধ্যমে আমরা দর্শকদেরকে জানাতে চাই ইনসাফ বারাকা হাসপাতালের বেড সম্প্রসারণ করা হয়েছে। এটা অনেকে সুবিধা গ্রহণ করেছে এবং পার্শ্ববর্তী আরো একটি ভবন তৈরি হচ্ছে যেখানে আমরা এই বেডকে সম্প্রসারণের জন্য সেটাও আমরা খুব দ্রুতই আমরা যারা রোগী রয়েছে তাদের জন্য উন্মুক্ত করতে পারবো। এছাড়াও আপনি জানেন যে বারাকা স্পেশালাইজড হাসপাতাল তৈরি হচ্ছে যেখানে 45 তলা বিল্ডিং এর 23 তলা পর্যন্ত একটি বিশেষায়িত হাসপাতাল নির্মাণ হচ্ছে, সেখানেও আপনারা সার্জন হিসেবে কাজ করবেন। স্যার, আমার হাতে প্রশ্ন ছিল মাশকুরুল আলম মিনার স্যারের সেবা পেতে বা তার মাধ্যমে যদি আমরা চিকিৎসা নিতে চাই, কোথায় তার সেবা পেতে পারি স্যার? আপনার সম্পর্কে প্রশ্ন। আমি আমি এখানেই বসি সাধারণত। এখানে আমাকে মোটামুটি প্রতিদিনই বলবো, আমি সপ্তাহে 7 দিনই, সপ্তাহে 7 দিনই আমাকে সন্ধ্যা 7টায় এখানে পাবেন। 7টায় অবশ্যই পাবেন। যেখানে যাই সন্ধ্যা 7টায় আসে। আর বিভিন্ন সময় টাইম দেয়া আছে, কিন্তু ওগুলো অনেক সময় আমাদের সাতজন মানুষ তো একটু টাইমের কম বেশি হইতে পারে। তবে সন্ধ্যা 7টায় পাবেন, শুক্রবারেও পাবেন। আমার নাম্বার মোটামুটি সব জায়গাতে দেয়া আছে। আর আমার টিমের লোকজন আছে, তারা একটা মানে এখানে যে কল সেন্টার আছে, কল সেন্টারে ফোন দিয়ে আমার সাথে যোগাযোগ করতে চাইলেও পারবেন।
আমি বলে দিয়েছি আমার নাম্বার সবাইকে দিয়ে দিতে, কোনো অসুবিধা নাই, আমার সাথে ডিরেক্ট কথা বলতে পারবে। কারো কোনো কোশ্চিন থাকলে জিজ্ঞেস করতে পারবে, হোয়াটসঅ্যাপ আছে আমার, সব আছে, এগুলো তো ওপেন আছে। আমার একটা পেজ আছে, পেজ ফলো করতে পারেন। ফেসবুকে এই পেজ আর কি। রয়েছে। 24 ঘন্টায় কি স্যার আপনার ফোন খোলা থাকবে নাকি স্যার? আমরা আমার বলতে ফোন পারি। 24 ঘন্টাই খোলা থাকে, কিন্তু কখনো কখনো ওটিতে থাকলে, মানে অপারেশন থিয়েটারে থাকলে বা এখানে থাকলে অনেক সময় ধরতে পারি না। সেক্ষেত্রে আমার রিকোয়েস্ট হলো একটা ভয়েস মেসেজ বা একটা মেসেজ দিয়ে রাখবেন, আমি ব্যাক করবো। স্যার অনেক অনেক ধন্যবাদ। এই সর্বশেষ গল ব্লাডার স্টোন যেন না হয় এজন্য আপনি কি পরামর্শ দিবেন? কি পরামর্শ দিয়ে শেষ করবেন? এটা আসলে প্রিভেনশন, মানে আপনি বলতে চান প্রিভেনশন অফ গল স্টোন। প্রিভেনশন ইজ বেটার প্রিভেনশন, দ্যান কিউর। কিন্তু প্রিভেনশনের কোনো চ্যাপ্টার, কোনো বই পুস্তকে নাই গল ব্লাডারের। তো আমি এটা কোনো অ্যাডভাইস দিতে পারছি না। থাকলে, মানে যেহেতু আমরা টেক্সট বুক ফলো করি, আমরা মেডিকেলের যে টেক্সট বুক গুলো ইংল্যান্ড আমেরিকাতে যেগুলো পড়ানো হয় আমরা এগুলো ফলো করি। তো এগুলোতে কোনো প্রিভেনশনের কথা নাই। আমি এটা আপনাদেরকে আপাতত বলতে পারছি না। তবে এটুকু বলতে পারি যে আপনার এখানে যদি ব্যথা হয় আ ডান পাশের নিচের দিকে, তাহলে অবশ্যই চিকিৎসা করবেন। তাহলে অনেক সময় ইনফেক্টিভ যে স্টোন এটা হওয়া থেকে বেঁচে যাবেন আরকি। আদারওয়াইজ চর্বি রিলেটেড ব্যাপারগুলা আসলে মেয়েদের যেমন মেয়েদের হরমোন তো আপনি বন্ধ করতে পারবেন না। তারপর হলো যারা ফর্সা তাদেরকে তো আপনি কালো বানাইতে পারবেন না। যারা ৪০ বছর বয়স তাদেরকে তো আপনি ৩০ বছর বানাইতে পারবেন না, তাই না? তো এগুলো একটা ইনএভিটেবল, মানে এগুলো কখনোই রিভার্স হবে না। তো আপনার এগুলো প্রিভেনশন নাই। শুধু ব্যথা হইলে চিকিৎসা নিবে তাড়াতাড়ি, যেন সে ইনফেক্টিভ স্টোনটা না হয়। এটা একটু খেয়াল রাখতে হবে। আর থ্যালাসেমিয়ার পেশেন্ট বা রক্তের প্রবলেম আছে যাদের, তারা যেন এটার সুচিকিৎসা নেয়। তাহলে ওই দিকের ইয়েটা কমে যাবে আরকি। এই স্যার আমাদের একজন অনেকগুলো প্রশ্ন করেছেন সালভি রহমান। অনেকগুলো প্রশ্ন থেকে ছোট্ট একটা প্রশ্ন দিয়ে শেষ করতে চাই। গল ব্লাডার কখন কেটে করতে হয় অপারেশনটা? যদি একটু গলব্লাডার আমি মনে হয় আপনাদের হসপিটালে ৪ বছর তো মনে হয় হয়ে গেল। ৪ বছরে ১ টা কি ২ টা কেটে করেছি। এটা আমি অস্বীকার করব না। সেটা হলো যে এই গলব্লাডারের অপারেশন যদি না করে কেউ, পিত্তথলিতে পাথর, এই পাথর দীর্ঘদিন একটা জিনিস বলা হয়নি। ভালো জিনিস মনে পড়েছে। একটা হলো এই, এই ছবিটা দেখেন। এখানে গলব্লাডারের পাশেই কিন্তু এই যে পাকস্থলী। দেখেন গলব্লাডার এবং পাকস্থলী, খাদ্যনালী। এখানে যদি পাথর দীর্ঘদিন থাকে, এই পাথরটা তখন করে কি, এই দীর্ঘদিন থাকতে এটা ক্ষয় করে ফেলে। ক্ষয় করে ফেলে এটা পাশে পাকস্থলীর সাথে একটা একটা ফিস্টুলা তৈরি করে, যোগাযোগ তৈরি করে ফেলে। হ্যাঁ? তখন দেখা যায় খাবার কিছুটা এখানে ঢোকে, এখান থেকে এখানে ঢোকে। অথবা এটাকে আপনারা এই পিত্তথলিটা এই খাদ্যনালীর সাথেও অনেক সময় ফিস্টুলা তৈরি করে, মানে যোগাযোগ তৈরি করে ফেলে। পাথর থাকার কারণে। এগুলো জটিলতা হলে তখনও আমরা ল্যাপারোস্কোপি করার চেষ্টাই করি। কিন্তু তারপরেও কখনো কখনো পারা যায় না। পারা যায় না বলতে পারা যায়, হয়তো দীর্ঘক্ষণ লাগে। রোগীর ফিটনেস থাকে না। রোগীর দেখা গেল যে ফিটনেস কম, এরকম একটা জটিলতা, ডায়াবেটিস, হাই প্রেশার, তখন দেখা যায় ৪-৫ ঘন্টার ওটি আসলে করা যায় না। তখন আমরা দ্রুত কেটে জিনিসটা সমাধান করে দিই। আমরা মোটামুটি ধরেন ফিস্টুলা থাকলেও আমরা এখন ল্যাপারোস্কোপি করে ফেলি। ফিস্টুলা থাকুক যাই থাকুক, এই ল্যাপারোস্কোপি করি মোটামুটি। আর কিছু আছে মরবিড, মানে একেবারে আপনার জিনিসটা গল ব্লাডারটাকে অন্য একটা ওই পাকস্থলী থেকে বা লিভার থেকে আলাদা করা যাচ্ছেই না কোনোভাবে। করলে দেখা গেল পাকস্থলী অর্ধেক উড়ে চলে যাবে, পাকস্থলী নষ্ট হয়ে যাবে। তখন আমরা অনেক সময় কেটে করি। এটা আসলে খুবই রেয়ার, এটা কম হয়, খুবই কম। তো স্যার আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমরা আজকে এখানেই শেষ করতে চাচ্ছি। শেষে আরো অনেক প্রশ্ন আমরা এড়িয়ে যেতে হচ্ছে, আমাদের সময় খুবই কম। এখানে মোবারক করিম লিখছিলেন, আসসালামু আলাইকুম স্যার, গল ব্লাডার পাথর যেন না হয় এর জন্য পূর্ব প্রস্তুতি কি কি নিতে হতে পারে? স্যার আপনি বলে দিয়েছেন। এর কোনো প্রস্তুতি নাই। একটা ব্যায়াম করতে হবে, চর্বি কমাতে হবে, ওজন কমাতে হবে। এরপরে রিপন মিয়াও প্রশ্ন করেছিলেন, স্যারের জন্য দোয়া ও শুভকামনা রইল, অনেক ভালো মানুষ। এটা প্রশংসা, এটা প্রশ্ন নয়। রিপন মিয়ার অনুষ্ঠান দিয়ে আজকে এই শুভেচ্ছা দিয়ে আমরা অনুষ্ঠান শেষ করতে চাই। অনেক মানুষ আজকে লাইভ দেখেছেন, আর এটা রেকর্ডেড প্রোগ্রাম থাকবে, মানুষ দেখবে। স্যার আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আমাদের আজকের অনুষ্ঠানে আপনার সময় দিয়েছেন। ইনসাফ বারাক হাসপাতাল স্বাস্থ্য কথার আজকে ৭৮তম পর্বে আপনি যুক্ত হয়েছিলেন।
স্যার, আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার মূল্যায়ন, আজকের পর্ব সম্পর্কে মন্তব্য শুনে আমরা আজকের অনুষ্ঠান শেষ করবো স্যার। না, আপনাদের প্রোগ্রামটা তো এটা খুবই ভালো। আপনাদের এটা মানে আমি কোনো হসপিটালে, আগের কোনো হসপিটালে এরকম দেখিনি। হয়তো অনেক হসপিটালে কাজ করেছি কিন্তু এরকম কখনো দেখিনি। আপনাদের প্রোগ্রাম গুলো, বিশেষ করে আপনি এগুলো তো নিজে হ্যান্ডেল করেন। এটা আপনি মিডিয়া ব্যক্তিত্ব হওয়ার কারণে এই উপস্থাপনা জিনিসটা আপনারা সুন্দর করে করতে পারেন। হ্যাঁ, আমি মানে মানে অনেস্টলি বললাম। আর আর হলো ইনসাফ বারাকার এই ধরনের উদ্যোগকে আমি অবশ্যই স্বাগত জানাই। যারা আছে সবাই লাইভ করুক, সবাই মানুষের সামনে আসুক, নিজেদের কে তুলে ধরুক কে কি ধরনের কাজ করে। তাহলে মানুষ জানতে পারবে তারা এখানে ইনসাফ বারাকার কর্ম মানে ইনসাফ বারাকা আহ, যে কি কি ধরনের সেবা দেয় সেটাও আহ, বিশেষায়িত সেবা দেয়, সেটা মানুষ ভালোভাবে বুঝতে পারবে। তারা আসবে এবং তারা নিজেদের আত্মীয় স্বজন সবাইকে, আমি তো দেখলাম যে আমার যত পেশেন্ট আছে কেউই তো মানে মানে আহ, মানে গেলেও আবার তারা দুই চারজন রুগী পাঠায়, অলওয়েজ পাঠায়। তারা এত খুশি ইনসাফ বারাকার উপর। এখানে কম খরচে করা যায়, এটা একটা তাদের মেইন ইয়ে থাকে, আর পরিবেশও খারাপ না। আর এই অনুষ্ঠান সম্পর্কে যদি বলি, এটা এক্সিলেন্ট একটা কাজ। আমাদের বক্তব্যগুলো তো আসলে আমরা সবসময় মানুষের সাথে বলতে পারি না, বলার জায়গাও নাই। তো এই ধরনের অনুষ্ঠানগুলো মানুষ দেখলে তারা একটু নিজেরাও উপকৃত হয়, শিখতে পারে, বুঝতে পারে। তো আমি অবশ্যই এটাকে স্বাগত জানাই। আপনাকে ধন্যবাদ, ইনসাফ বার্গার কর্তৃপক্ষকে ধন্যবাদ দুলাল ভাই। আর সবাইকে, দর্শকদেরকে অবশ্যই ধন্যবাদ। তারা অনেক ধৈর্য নিয়ে কষ্ট করে অনুষ্ঠান দেখার জন্য। আহ, সবাই আমার জন্য দোয়া করবেন। আপনারা আসেন ইনসাফ বারাকায়, আমরা আছি আপনাদেরকে সেবা দেওয়ার জন্য। আম, সবশেষে দোয়া করবেন আমার জন্য। জি, ভালো রিপন থাকবেন মিয়া সবাই। জি, রিপন মিয়া বলছেন আপনার ব্যবহারে রোগী আছে, আপনি অনেক ভালো মানুষ। মানে তার বিষয়টা হলো যে আপনার ভালো ব্যবহার, রোগী আপনার কাছে চলে আসে। তো আমরা চাই আজীবন মানুষের চিকিৎসা করুন, মানুষের পাশে থাকুন। আর আমরাও চেষ্টা করব আপনার পাশে থাকার জন্য। সবাই ভালো থাকবেন। এই উত্তরোত্তর, আগে একসময় মানুষ জানতো ইনসাফ বারাকা হাসপাতাল শুধু কিডনি পাথরের অপারেশন করে। আবার একসময় মানুষ মনে করতো যে শুধু গল ব্লাডার বা পিত্তথলি পাথর অপারেশন করে। তো আমরা সবাইকে সুসংবাদ দিতে চাই যে ইনসাফ বারাকা হাসপাতালে সব ধরনের বিষয়ে বিশেষজ্ঞ রয়েছেন, সার্জন রয়েছেন, চিকিৎসা হয়, অপারেশন হয়। ইনসাফ বারাকা হাসপাতাল স্বাস্থ্যকতা আজকে এ পর্যন্তই। পরবর্তী কোনো একজন কনসালটেন্ট বা সার্জনকে নিয়ে নতুন কোন একটা বিষয় নিয়ে উপস্থিত হব। সে পর্যন্ত এখানে শেষ করছি। আজকের এই প্রায় ১ ঘন্টা আমরা ৪৭ মিনিট আমরা অতিক্রান্ত করেছি। আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। শেষ করছি স্যার, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। সালাম আলাইকুম।